ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুলের যে টেস্টের যে কোশ্চেন হয়েছিল সেই কোশ্চেনগুলো আমরা করব। পেজ নাম্বার 432। আশা করি তোমাদের কাছে এই বইটি আছে এবং এই বইয়ের যে অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু তোমরা একবার মিলিয়ে নাও। দেখো, প্রথম অঙ্কটা কি বলেছে যে ত্রৈমাসিক পর্বে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ ও সরল সমান থাকে। দেখো, এখানে অপশন আছে 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস। এক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে যে এটার অ্যান্সার হবে কত, 3 মাস। তারপর দেখো যে 2 নম্বর যে কোশ্চেনটা বলছে সেটা কি বলছে যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকাল টু 0 সমীকরণের বীজদ্বয় কি বলছে সমান হবে যদি অপশানগুলো দিয়েছে। দেখো, এক্ষেত্রে আমরা বীজদ্বয়ের যে প্রকৃতি অর্থাৎ নিরূপক ধরে কিন্তু অঙ্কটা আমরা করব। তাহলে এই সমীকরণের নিরূপক কত হবে, বি স্কোয়ার মাইনাস কত 4ac। যেহেতু এদের বীজদ্বয় কি সমান বলেছে, তাহলে আমরা বলতে পারি নিরূপক ইকুয়াল কি হবে, 0 হবে। তাহলে এটা কিন্তু আমরা বুঝতে পেরেছি। যেহেতু এই সমীকরণের কি বলেছে বীজদ্বয় সমান, তাহলে আমরা বলতে পারি যে নিরূপক ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমাদের এ বি সি এর মধ্যে সম্পর্ক দেখাতে হবে। অর্থাৎ এখানে দেখো সি এর মানগুলো কিন্তু বের করেছে, তাই আমরা এখানে কি করবো, সি এর মানটাই বের করবো। তাহলে 4ac সমান সমান কত, বি স্কয়ার। দেখো, এটা আমরা বলতে পারি কিনা। তাহলে সি সমান সমান আমরা কি বলতে পারি যে বি স্কয়ার বাই কত 4a। তাহলে দেখো এটাই কিন্তু অপশানে আছে কিনা আমরা একবার দেখে নেবো যে সি সমান সমান বি স্কয়ার বাই 4a। তাহলে দেখো যে সি সমান সমান এটা মাইনাস বি বাই 2a আছে, এটা 2a আছে, এটা দেখো দেখো এই যে ডি নাম্বার অপশানটা, এই ডি নাম্বার অপশানটা কিন্তু তাহলে হবে। 3 নম্বর অঙ্কটা দেখো কি বলছে যে রুট 125 মাইনাস রুট 5। তাহলে দেখো 125 মানে আমরা কত লিখতে পারি, 5 ইন্টু 5 ইন্টু 5 মাইনাস কত রুট 5 কিন্তু আমরা এটা বলতে পারি। তাহলে দেখো আমরা জানি যে রুটের মধ্যে দুটো থাকলে একটা কিন্তু বেরায়, তাহলে একটা কিন্তু থেকে যাবে। তাহলে কত, এই 5। তাহলে এটা কত হবে যে 5টা রুট 5 থেকে একটা রুট 5 কি হবে, ক্যান্সেল হবে। তাহলে 4 রুট 5 হবে। তাহলে এবার দেখো এটা কত হবে, এই 4টা যদি ভিতরে ঢুকে যায় তাহলে কি স্কয়ার হিসেবে ঢুকবে। তার মানে 5 ইন্টু কত 16, তাহলে কত রুট 80। এবার দেখো অপশানে আমাদের যে 3-এর 1 নম্বর যে অপশানটা আছে সেটা কিন্তু হবে। এবার দেখো 4 নম্বর অঙ্কটা কি বলছে যে এবি বৃত্তের একটি জ্যা এবং সিওবি বৃত্তের একটি ব্যাস। তাহলে আমরা যদি একটা বৃত্ত আঁকি, তাহলে বৃত্তের এটা কেন্দ্র, তাহলে কি বলছে সিওবি একটা তোমার ব্যাস বলেছে, আর এবি কি বলছে জ্যা। তাহলে এই এবি তোমার কি হলো, এই জ্যা হলো। এবার কি বলছে যে ওডি এবি জ্যার উপর লম্ব। তাহলে এই তোমার লম্ব ওডি এবি জ্যার ওপর লম্ব। যে ওডি কত বলছে, ওডি 4 সেমি বলছে। তাহলে সিএ তার মানে এই বাহুটার দৈর্ঘ্য তোমাদের জানতে চাইছে। তাহলে দেখো যে এই বাহুর মিডিল পয়েন্ট কিন্তু এটা হবে। আর কি বলছে যে এইটা কি বলছে, এটা লম্ব কিন্তু তোমাকে বলে দিচ্ছে। তাহলে তোমার এই বাহুটার দৈর্ঘ্য তোমাকে বের করতে হবে। তাহলে দেখো আমরা যদি এর আগের একটা উপপাদ্য দেখি, সেখানে আমাদের কি বলেছিল যে এ বি সি একটা যদি ত্রিভুজ হয়, তাহলে দেখো এটা যদি লম্ব হয়, তাহলে দেখো এই বাহুর সঙ্গে এই বাহুটা কী হবে, সমান্তরাল কিন্তু হবে। তাহলে যদি সমান্তরাল হয় আর এটা যদি মিডিল পয়েন্ট হয়, তাহলে দেখো এই বাহুর ডবল হবে এইটা। তাহলে এইটা কত তোমার বলেছে 4, তাহলে এটা 4 হলে এটা কত 8 হবে। অর্থাৎ সি এ বাহুর দৈর্ঘ্য কত হবে, 8 হবে। তারপরে 4-এর যে সি নাম্বার অপশানটা আছে, এই 4-এর সি নাম্বার অপশানটা কিন্তু হবে। এবার দেখো আমরা 5 নম্বর যে অঙ্কটা আছে, সেই 5 নম্বর অঙ্কটা কি বলছে যে একটি লম্বা বৃত্তাকার চোঙের ভূমিতলের পরিধি চোঙের উচ্চতার সঙ্গে সমান হলে চোঙটির আয়তন হবে। তার মানে তোমার চোঙ কেমন বলে দিয়েছে, দেখো চোঙ তোমার এরকম কিন্তু একটা চোঙ বলে দিয়েছে। এই চোঙের যে আয়তনের ফর্মুলা সেটা কত, পাই আর স্কয়ার এইচ। আর তোমাকে এখানে বলে দিয়েছে যে এই যে ভূমির পরিধি, এই ভূমির পরিধি এই উচ্চতার সঙ্গে সমান হবে। অর্থাৎ তোমাকে বলে দিয়েছে অর্থাৎ 2 পাই আর সমান সমান এইচ।
তুমি যদি ভালো করে একটু অপশানটা দেখো, দেখো অপশানে কিন্তু আর নাই, অর্থাৎ আমরা কি করব, এখান থেকে আর এর মানটা বের করে এই সমীকরণে বসিয়ে দেবো। তাহলে আর মানে আমরা বলতে পারি এইচ বাই 2 পাই তার হোল স্কোয়ার ইন্টু কত এইচ। তাহলে এখানে কত পাই এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার ইন্টু কত এইচ। তাহলে পাই পাই কেটে গেলো, একটা পাই, তাহলে কত এইচ কিউব বাই কত 4 পাই। দেখো এটাই তাহলে তার কি অ্যান্সার হবে। তার মানে আমরা 5-এর যে সি নাম্বার, 5-এর সি নাম্বার অ্যান্সারটা আমরা বলতে পারি। এবার দেখো 6 নম্বরটা কি বলছে, যে কোনো 5টি পূর্ণ সংখ্যার গড় শূন্য হলে তাদের মধ্যে একটি অবশ্যই কি হবে -5 5 0 এরকম। তার মানে সাপোজ তোমার ধরো সংখ্যাগুলো কেমন হবে -x -y 0 +x +y। দেখো যদি এরকম সংখ্যা হয় তবে দেখো এদের কি গড় তোমার শূন্য হবে, নয়তো গড় কিন্তু শূন্য হবে না। অথবা তোমার সংখ্যাগুলো কেমন হতে পারে 11 -8 0 +11 +8। দেখো এরকম যদি সংখ্যা হয় তবে তাদের কিন্তু গড় শূন্য হবে, নয়তো অন্য কোনো যদি সংখ্যা নাও তাহলে তাদের কিন্তু গড় হবে না। তার মানে দেখো তাদের মধ্যে একটি সংখ্যা কত আছে শূন্য, তার মানে সি নাম্বার যে অপশানটা আছে সেটা কিন্তু হবে। এবার দেখো 2 নম্বর অঙ্কটা কি বলেছে, যে এ ও বি এর মূলধন অনুপাত কত বলেছে, এ আর বি এর মূলধন কত বলেছে 8:9, আর বি আর সি এর যে মূলধন অনুপাত কত 12:11 হলে এ বি সি এর মূলধন অনুপাত কত। তাহলে আমাকে বের করতে হবে A:B:C। তার মানে দেখো আমরা এইভাবে গুণ করলেই দেখো এ বি সি এর যে অনুপাত সেই অনুপাতটা পেয়ে যাবো। তাহলে এখানে কত 8-12 96, 9-12 108 আর 9-11 99। তাহলে দেখো এগুলো 3টে ভাগ যাবে, 3 থেকে 9, 3 দুগুণে 6 অনুপাত 3 থেকে 9, 3 6 18 33। তাহলে দেখো এবিসি এর যে মূলধন অনুপাত সে মূলধন অনুপাত কত হবে 32:36:33। তাহলে এটা হবে তোমার কি অ্যান্সার। এবার দেখো 2 নম্বর অঙ্কটা এখানে কি বলছে, যে √2। দেখো এই সংখ্যাগুলো প্রথম আমরা কি গেলাম এভাবে টুকে নিলাম। এবার দেখো এই সংখ্যাগুলো যদি আমরা লিখি, দেখো আমরা সূচক আকারে যদি লিখতে পারি তাহলে দেখো এভাবে কিন্তু আমরা লিখতে পারি। এবার দেখো এগুলো কি আমাদের বৃহত্তম বের করতে হবে। দেখো এদের মধ্যে বৃহত্তম বের করার নিয়মটা হলো যে হরগুলোর আছে হরগুলো আমাদের কি করতে হবে লসাগু করতে হবে। তাহলে 2 3 4 6 এর যে লসাগু সেটা 12। তাহলে 12 দিয়ে আমরা কি করবো এগুলো সবগুলোকে কি করবো মাল্টিপ্লাই করে দেবো। তাহলে 5 on 4 × 12, 6 on 4 × কত 12। তাহলে এইটুকু দেখো আশা করি তুমি বুঝতে পেরেছো। তাহলে দেখো এটা কত হবে 6, এটা কত 4, এটা কত 3, এটা কত 3। তাহলে 2 এর পাওয়ার 6, 3 এর পাওয়ার 4, 5 এর পাওয়ার কিউব, 6 এর পাওয়ার কিউব। তাহলে 2 এর পাওয়ার যদি 6 হয় তাহলে এটা দেখো 64 হবে। 3 এর পাওয়ার যদি 4 হয় তাহলে এটা কত হবে 81। 5 এর পাওয়ার যদি কিউব হয় তাহলে এটা হবে 125। 6 এর কিউব যদি কিউব হয় এটা কত হবে 216। তাহলে এদের মধ্যে বৃহত্তম দেখো এইটা, তার মানে আমার এই অপশানটা কিন্তু বৃহত্তম হবে। তার মানে আমরা লিখতে পারি যে 6। দেখো তাহলে এইটা কি হবে তার কি বৃহত্তম একটা সংখ্যা। এবার দেখো আমরা যেটা 3 নম্বর আমরা করব, যে একই বৃত্তে দুটি চাপ দ্বারা উৎপন্ন বৃত্তস্থ কোণ দুটির মান সমান হলে চাপ দুটি কেমন হবে। তাহলে দেখো এটা যদি একটা বৃত্ত হয় তাহলে এখানে যদি আমার বৃত্তস্থ কোণ তৈরি হয়, আবার দেখো আমরা আবার যদি এই বৃত্তস্থ কোণ নিই আর যদি বলে দেয় যে এই বৃত্তস্থ কোণ দুটো সমান, তাহলে এই যে চাপ আছে আর এই যে চাপ আছে এই দুটো চাপের মান কিন্তু অবশ্যই কিন্তু তোমার সমান হতে হবে। কারণ এই দুটো চাপ যদি সমান হয় তবে কিন্তু এই বৃত্তস্থ কোণ সমান হবে। আর আমরা এখানেই বলেছে যে বৃত্তস্থ কোণ দুটি কি সমান। তাহলে বৃত্তস্থ কোণ দুটি যদি সমান হয় তাহলে তাদের যে চাপ সেই চাপ অবশ্যই কিন্তু কি হবে সমান হবে। এবার দেখো যে 4 নম্বর অঙ্কটা, সেই 4 নম্বর অঙ্কটা করবে কি বলছে, 4 নম্বর অঙ্কটা কি বলছে দেখো, যে sin² আলফা প্লাস sin² বিটা প্লাস sin² গামা ইকুয়াল টু কত 3। এটা কিন্তু তোমাকে বলে দিয়েছে। আর তোমার কাছে মান চাইছে cos² আলফা প্লাস cos² বিটা প্লাস cos² গামা সমান সমান কত। তাহলে এটাকে দেখো আমরা লিখতে পারি 1 - cos² আলফা, 1 - cos² বিটা, 1 - sin² গামা ইকুয়াল টু 3।
তাহলে এটা দেখো কত হচ্ছে যে 1 2 3 অর্থাৎ 3 মাইনাস, এখান থেকে মাইনাস কমন নিলাম, তাহলে আমরা কি লিখতে পারি কস স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার বিটা, এটা কস স্কয়ার গামা, তাহলে এটা কত হবে কস স্কয়ার গামা ইকুয়াল টু কত 3। তাহলে দেখো 2 2 থেকে 3 3 ক্যান্সেল, তাহলে আমার কি হবে কস স্কয়ার আলফা কস স্কয়ার বিটা প্লাস কস স্কয়ার গামা ইকুয়াল টু 0, অর্থাৎ এদের যে সমষ্টি সেই সমষ্টিগত শূন্য পেলাম। তাহলে আমরা এই আনসারটা কত হবে 0 হবে। এবার দেখো যে 5 নম্বর অঙ্কটা, সেই 5 নম্বর অঙ্কটা কি বলছে যে একটি ঘনকের প্রান্ত রেখা সমষ্টি 24 হলে ওর আয়তন কত হবে। তাহলে আমাকে জানতে হবে যে এই একটা যদি ঘনক হয়, এই ঘনকের যে প্রান্ত রেখার সংখ্যা, সেই প্রান্ত রেখার সংখ্যা কত তোমার 12। তাহলে প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য কত হবে, তাহলে 24/12 ইকুয়াল টু 2। তাহলে প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য কত হবে 2, আর আয়তন তাহলে কী হতে হবে বাহুর কিউব যদি করি তাহলে তার কি আয়তন পেয়ে যাব। তাহলে আয়তন কত হবে তোমার 8 হবে। 6 নম্বর অঙ্কটা দেখো কি বলছে যে বৃহত্তর সূচক ওজাই ও ক্ষুদ্রতর সূচক ওজাই যে বিন্দুতে পরস্পরকে ছেদ করে তাকে আমরা কি, তাহলে দেখো আমরা যখন ওজাই আঁকতে গেছিলাম, দেখো এইভাবে যে আমরা একটা দাগ টেনেছিলাম, বা এই যে দাগটা যে এক্স অক্ষকে ছেদ করেছিল এইটাকে আমরা তখন কি বলতাম তার মধ্যমা বলতাম। তার মানে এইটা তোমার কি হবে মধ্যমা হবে। এবার দেখো 3 নম্বর অঙ্কটা কি বলছে যে 6 বছরের সরসুদ সবৃদ্ধিমূলের 4/25 হলে সুদের হার হবে 10%। এটা আমাকে সত্য না মিথ্যা এটা আমাকে দেখতে হবে। এবার বলো, এর আগে আমরা বলেছিলাম যে এই অঙ্কগুলো যদি আমরা খুব সহজভাবে করতে যাই তাহলে এই যে ভগ্নাংশটা আছে, এই ভগ্নাংশের নিচের অংশকে ধরে নেব কিছু, আর উপরের ভগ্নাংশটাকে ধরে নেব কিছু। তাহলে সামনে যেটা থাকবে সেটা কি ধরে নেব, যে এটা ধরে নেব কত সুদ, আর এই নিচেরটা এখানে যেটা বলবে সেটা ধরবো, অর্থাৎ সবৃদ্ধিমূল। তাহলে আমরা সবৃদ্ধি মূল কত ধরতে পারি এই 25, তাহলে এত টাকা এত টাকা। তাহলে সবৃদ্ধি মূল মানে তোমাকে বুঝতে হবে সুদ প্লাস আসল। তাহলে সুদ প্লাস আসল কত 25 টাকা, তাহলে আমার আসল কত হবে, যদি সুদ প্লাস আসল থেকে যদি আমরা সুদ বাদ দিই তাহলে দেখো আমরা কি আসল পেয়ে যাবো। তাহলে আসল কত 21 টাকা, এটা আমরা ধরে নিতে পারি। এবার আমাকে করতে হবে সুদের হার। তাহলে আর সমান সমান কি জানি 100 ইন্টু আই ইন্টু পি ইন্টু কত টি, তাহলে 100। তাহলে সুদ কত, সুদ তোমার 4 টাকা, আসল কত, আসল 21 টাকা, টি কত, টি হলো তোমার 6 বছর। তাহলে এটি যদি আমরা ক্যালকুলেশন করি 2 দিয়ে দেখো 2 2 4 3 2 6, তাহলে দেখো আর কাটাকাটি যাবে না। তাহলে এটা কত 200 কত তোমার 63, কিন্তু এখানে অ্যান্সারকে দিচ্ছে 10%, কিন্তু আমাদের 10% বেরোচ্ছে না। তার মানে এই অ্যান্সারটা কী হবে মিথ্যা হবে। এবার দেখো দ্বিতীয় নম্বর অঙ্কটা কি বলছে, এখানে দ্বিতীয় নম্বর অঙ্কটা তোমার বলছে যে এখানে দ্বিতীয় অঙ্কটা বলছে যে 3x² প্লাস 8x প্লাস 2 ইকুয়াল 0 সমীকরণে বীজদ্বয় কি আলফা বিটা হলে এই সমীকরণে বীজদ্বয় আলফা বিটা বলে দিয়েছে। তাহলে 1/α 1/β এর মানটা কত 3 বলছে, দেখা যাক এই মানটা 3 বের কিনা। তাহলে এই টাইপের অঙ্কের ক্ষেত্রে প্রথমে আমার করতে হবে এই বীজদ্বয়ের যোগফলটা আমাকে বের করতে হবে, আর বীজদ্বয়ের কি এই গুণফলটা আমাকে বের করতে হবে। তাহলে এবার দেখো এটা যদি ক্যালকুলেশন করি তাহলে লসাগু করতে হবে আলফা ইন্টু বিটা, তাহলে আলফা প্লাস বিটা, আর আলফা প্লাস বিটার মান কত পেয়েছি -8/3, আর আলফা ইন্টু বিটার মান কত পেয়েছি 2/3। তাহলে 3 3 কেটে গেল, তাহলে 4, তাহলে -4 অ্যান্সার, কিন্তু অ্যান্সার আছে 3। তার মানে এটাও তোমার কী হবে মিথ্যা হবে। এবার দেখো 3 নম্বর অঙ্ক কি বলছে, 3 নম্বর অঙ্কটা বলছে থিটা ধনাত্মক সূক্ষ্মকোণের জন্য আমাদের কি বলছে যে সাইন থিটাটা কী হবে ট্যান থিটার জন্য ট্যান থিটা থেকে ছোট হবে। তাহলে আমি থিটার মান ধরে দিলাম কত 30 ডিগ্রি ধরে নিলাম। তাহলে দেখো তাহলে সাইন 30 ডিগ্রি কত হবে হাফ, আর ট্যান 30 ডিগ্রি কত হবে 1/√3 কিন্তু হবে। তাহলে এবার দেখো যে এই মানটা এটা বড় হচ্ছে না এটা বড় হচ্ছে, এটা আমাদের কিন্তু দেখতে হবে। তাহলে হাফ মানে কত 0.5, আর √3 মানে কত 1.732 কিন্তু হবে। দেখো এখানে 1কে 2টা ভাগ করছে, আর এখানে 1কে ভাগ করছে কত 1.732, অর্থাৎ ছোট দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে এটা অবশ্যই কী হবে বড় হবে, আর এটা অবশ্যই কিন্তু ছোট হবে। তার মানে এই 3 নম্বর যে অঙ্কটা এটা কী হবে তোমার সত্য হবে। যে 4-এর অঙ্কটা কি বলছে যে এবিসিডি বৃত্তস্থ ট্রাপিজিয়াম। তাহলে আমরা যদি একটা ট্রাপিজিয়াম আঁকি তাহলে ট্রাপিজিয়ামটা দেখো তোমার এরকম হবে। তাহলে এটা আমরা নাম দিলাম এ বি সি ডি।
এবার দেখো কি বলেছে, এবিসি, এ বি সি এই কোণটা কত বলেছে 85 ডিগ্রি। আর চাইছে বিসিডি, অর্থাৎ বিসিডি বলে দিয়েছে কত, বিসিডি এটা কত তোমার কত বলেছে 95 বলে দিয়েছে। তার মানে দেখো যে এটি যদি 85 হয় তাহলে এটাও কিন্তু তোমার 95 হবে, কারণ এই দুটো কোণের সমষ্টি তোমার কত 180 ডিগ্রি। যেহেতু এটা কি একটা বৃত্তস্থ চতুর্ভুজ বা বৃত্তস্থ ট্রাপিজিয়াম, তাহলে বৃত্তস্থ চতুর্ভুজ বা বৃত্তস্থ ট্রাপিজিয়াম যাই বলুক না কেন, এই দুটো কোণের সমষ্টি করতে হবে 180 ডিগ্রি। তাহলে এটা 180 ডিগ্রি হলে এটা কি তোমার 95 হবে না, তার মানে এটা তোমার কি হবে, মিথ্যা হবে। এবার দেখো যে 5 নম্বরটা কি বলছে, যদি এ বি এর সঙ্গে ব্যস্ত পদে থাকে তাহলে এ 1/b এ সরলরেখে থাকবে। তাহলে দেখো এটা যদি সরলরেখে থাকে, ব্যস্ত পদে থাকে, তাহলে এটা কি সরলরেখে থাকবে, এটা কি তোমার সত্য। দেখো একটি পরিসংখ্যা বিভাজনের গড় কত 10, সামেশন এক্সআই এফ আই সমান সমান 200 হলে মোট পরিসংখ্যা কত হবে 10 হবে। তাহলে দেখো আমাদের যে ফর্মুলা, অর্থাৎ গড়ের যে ফর্মুলা, সেই গড়ের ফর্মুলা আমরা কি জানি, যে এক্স বার সমান সমান সামেশন এফ আই এক্স আই বাই কত এই পরিসংখ্যা। তাহলে এখানে তোমাকে কি গড় 10 বলে দিয়েছে, আর এফ আই এক্স আই কত বলেছে 200, আর তোমাকে বের করতে হবে এই পরিসংখ্যা। আমাকে দেখতে হবে যে এই পরিসংখ্যা তোমার 10 হচ্ছে কিনা। তাহলে আমরা এখানে বলতে পারি সামেশন এফ আই সমান সমান 200/10, তার মানে এটা কত 20 হচ্ছে, অর্থাৎ পরিসংখ্যা 20। তার মানে এটা আমরা কি বলতে পারি, এটা আমরা মিথ্যা বলতে পারি। তাহলে দেখো আশা করি এই অঙ্কগুলো তুমি বুঝতে পেরেছো। তাহলে বুঝতে পারলে অবশ্যই অঙ্কগুলো কিন্তু তুমি বাড়িতে ভালো করে প্র্যাকটিস করে থাকো, কারণ এই টাইপের কিন্তু তোমার অঙ্ক আসবে। আজকের ভিডিও এই পর্যন্ত, এরপরে ভিডিও আবার তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।